প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই ইরানের সর্বোচ্চ নতুন নেতা মনোনীত। কোন পথে ইরান, শান্তি নাকি যুদ্ধ? এই বিষয়টা বোঝা দরকার, কারণ ইরান বা মধ্যপ্রাচ্য পরিস্থিতির উপর পৃথিবীর আগামী কয়েক মাস, কয়েক বছর, কয়েক দিনের শান্তি নির্ভর করছে। এমনকি বাংলাদেশও কিন্তু এর বাইরে নয়। বাংলাদেশে ইতিমধ্যে ইরান যুদ্ধের প্রভাব পড়ছে। জিনিসপত্রের দাম থেকে শুরু করে, জ্বালানি তেল থেকে শুরু করে, বিদ্যুৎ, সব কিছুতে ইতিমধ্যেই প্রভাব পড়া শুরু হয়ে গেছে। আপনি রাজধানী ঢাকা কিংবা যে কোনো জনপদে একটু গিয়ে দেখুন যে বিশেষ করে তেল পাম্পগুলোতে, পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। এটা কি কারণে? ইরান যুদ্ধের কারণে। যার কারণে ইরান যুদ্ধের পরিস্থিতিটা আমাদের বুঝতে হবে এবং প্রতিনিয়ত আমরা আপডেট থাকবার চেষ্টা করব আসলে কি হচ্ছে। তেহরানের আকাশে এক নতুন সূর্যের দেখা মিলল গতকালকেই বলা যায়। তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু ক্ষমতার কেন্দ্রে যে এক বিশাল বিস্ফোরণ ঘটে গেছে তা এখন নিশ্চিত। ইসরায়েলের ক্রমাগত হুমকি আর মধ্যপ্রাচ্যের বারুদ ঠাসা পরিস্থিতির মাঝেই এলো সেই ঘোষণা। ইরান مجلس خبرگان حضرت آیت الله العظما سید مجتبی خامنه ای رهبر عزیز ما ولی فقیه ما الله اکبر الله اکبر পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে মোস্তফা খামেনিকে। হ্যাঁ, সদ্য প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনি এখন ইরানের ভাগ্য বিধাতা। কিন্তু কে এই মোস্তফা? কেন তাকে নিয়ে এত গোপনীয়তা? আর সবচেয়ে বড় প্রশ্ন, মোস্তফার হাত ধরে কি ইরান শান্তির পথে হাঁটবে, নাকি মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে এক প্রলয়ঙ্কারী মহাযুদ্ধের দিকে? মোস্তফা খামেনিকে বলা হয় ইরানের ছায়া মানুষ। বছরের পর বছর তিনি প্রচারের আড়ালে থেকে কাজ করেছেন। মোস্তফা খামেনির ধর্মীয় পড়াশোনা শুরু হয় তেহরানে। পরবর্তীতে তিনি শিয়াদের পবিত্র শহর কোমে উচ্চতর শিক্ষা লাভ করেন। সেখানে তিনি শীর্ষস্থানীয় আলেমদের অধীনে ফেকা এবং ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন। শিয়া ধর্মীয় তত্ত্বে সর্বোচ্চ নেতা হওয়ার জন্য মুস্তাহিদ হওয়া বা ধর্মীয় আইন ব্যাখ্যা করার যোগ্যতা থাকা বাধ্যতামূলক। মোস্তফা সেই যোগ্যতা অর্জন করেছেন বলেই দাবি করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। মোস্তফা শুধু একজন ধর্মতত্ত্ববিদ নন, তিনি একজন দক্ষ সংগঠক। ইরানের অত্যন্ত শক্তিশালী বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সাথে তার রয়েছে নিবিড় সম্পর্ক। বিশেষ করে বাশিজ বাহিনীর ওপর তার নিয়ন্ত্রণ প্রশ্নাতীত। 2009 সালের বিক্ষোভ দমনে তার ভূমিকার কথা আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রায় বলে থাকেন। এ থেকে প্রমাণিত হয় তিনি একদিকে যেমন ধর্মীয় কিতাবের জ্ঞান রাখেন, অন্যদিকে আধুনিক সমরনীতি ও গোয়েন্দা তৎপরতা সম্পর্কেও সমান পারদর্শী। এটি তাকে একজন পূর্ণাঙ্গ রাজনৈতিক নেতা হিসেবে গড়ে তুলেছে। ইরানের সংবিধানে সরাসরি বংশগত উত্তরাধিকারের কোনো স্থান নেই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মোস্তফাকে বেছে নিয়েছে। অ্যাসেম্বলি অফ এক্সপার্টস হলো 88 জন আলেমের সমন্বয়ে গঠিত একটি বোর্ড, যে বোর্ডটি সর্বোচ্চ নেতা নির্ধারণে ভূমিকা পালন করে। কিন্তু মোস্তফাকে কেন বেছে নিল সেটি প্রশ্ন। ইসরায়েল গত কয়েক মাসে ইরানের শীর্ষ নেতাদের একের পর এক টার্গেট করেছে। এমন অস্থির সময়ে ইরানের ভেতরকার ক্ষমতা যেন হাতছাড়া না হয়, সেজন্য একজন বিশ্বস্ত এবং সবচেয়ে বড় কথা সিস্টেমের ভেতরে থাকা একজন মানুষের প্রয়োজন ছিল। মোস্তফা সেই বিচারে সিস্টেমের ভিতরে থাকা মানুষ, এজন্যই তাকেই নির্ধারণ করা হয়েছে।
মোস্তফা খামেনি ইরানের বিচার বিভাগ, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর আস্থার প্রতীক। তিনি প্রশাসনের প্রতিটি স্তরের নারী নক্ষত্র চেনেন। তবে সমালোচকদের মতে এটি ইরানের বিপ্লব পরবর্তী ইতিহাসে এক বড় পরিবর্তন। বিপ্লবের লক্ষ্য ছিল রাজতন্ত্রের অবসান ঘটানো, কিন্তু মোস্তফার নিয়োগ কি সেই পুরনো রাজতান্ত্রিক উত্তরাধিকারকেই ফিরিয়ে আনলো? এই প্রশ্ন এখন খোদ ইরানের ভেতরেও ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ বলতে পারেন যে ইরানে ইসলামী রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো, সর্বোচ্চ নেতার ছেলে আবার সর্বোচ্চ নেতা হলেন। এখন আসি যে মোস্তফা খামেনির ভূমিকা কি হবে, যুদ্ধ নাকি শান্তি? পরিস্থিতি বলছে মোস্তফা খামেনি একজন হার্ডলাইনার এবং কট্টরপন্থী হিসেবে পরিচিত। তার হাত ধরে ইরান শান্তির পথে ফিরবে এমন আশা করাটা এই মুহূর্তে বেশ কঠিন। কেন? কয়েকটি কারণ দেখুন। হিজবুল্লাহ, হামাস এবং হুথিদের সাথে ইরানের যে সম্পর্ক, মোস্তফা খামেনি তার প্রধান পৃষ্ঠপোষকদের একজন। তিনি বিশ্বাস করেন ইরানের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে এই প্রতিরোধ অক্ষ আরও শক্তিশালী করতে হবে। ইসরায়েলের ক্রমাগত হুমকির মুখে মোস্তফা সম্ভবত আরও অগ্রাসী প্রতিরক্ষা নীতি গ্রহণ করবেন। তিনি হয়তো পারমাণবিক কর্মসূচির গতি বাড়িয়ে দিয়ে পশ্চিমা বিশ্বকে চাপে ফেলার চেষ্টা করবেন। ইরানের ভেতরকার উদারপন্থী বা সংস্কারপন্থীদের জন্য মোস্তফার শাসনামল খুব একটা সুখকর নাও হতে পারে। তিনি শৃঙ্খলা এবং কঠোর শাসনের পক্ষপাতী। তবে অনেক সময় নতুন শাসকরা নিজেদের ক্ষমতা সুসংহত করতে শুরুতে কিছুটা নমনীয়তা দেখান বা বড় কোনো চুক্তিতে যান, কিন্তু মোস্তফার দীর্ঘদিনের রাজনৈতিক রেকর্ড বলছে তিনি আপোষের চেয়ে লড়াইয়ে বেশি বিশ্বাসী। মোস্তফা খামেনির এই অভিষেক এমন এক সময় হলো যখন পুরো মধ্যপ্রাচ্য বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই নিয়োগকে কিভাবে দেখবে? নিশ্চিতভাবেই আমেরিকা মোস্তফা খামেনির ওপর আরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করবে। অন্যদিকে চীন এবং রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক আরও গভীর হতে পারে। মোস্তফা হয়তো মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নেবেন। ইরানের সাধারণ মানুষ এখন দ্বিধা বিভক্ত। একদল ভাবছে মোস্তফার কঠোর নেতৃত্বে ইরান শক্তিশালী হবে, অন্য দল আশঙ্কা করছে তার কারণে দেশ আরও একঘরে হয়ে পড়তে পারে। যদি মোস্তফা জনগণের অর্থনৈতিক কষ্ট লাঘব করতে না পারেন, তবে গৃহ বিবাদ বাড়তে পারে, যা ইসরায়েল ও তার মিত্রদের জন্য সুযোগ তৈরি করে দেবে। মোস্তফা খামেনির সামনে এখন আগুনের পাহাড়। একদিকে ইসরায়েলের গুপ্ত হত্যার হুমকি, অন্যদিকে দেশের ভঙ্গুর অর্থনীতি এবং আঞ্চলিক অস্থিরতা। তিনি কি তার পিতার উত্তরাধিকার যোগ্যতার সাথে বহন করতে পারবেন, নাকি তার এই অভিষেক ইরানের জন্য নতুন সংকটের সূচনা করবে? সময় বলে দেবে মোস্তফা খামেনি ইরানের জন্য ত্রাতা নাকি ট্র্যাজেডি হয়ে আসবেন। তবে একটি কথা নিশ্চিত, এখন থেকে ইরানের রাজনীতিতে এক নতুন এবং সম্ভবত সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হলো। এবং যুদ্ধ কি শেষ হবে, নাকি শান্তির টেবিলে ধাবিত হবেন এই নয়া খামেনি? এখন সেটি দেখার বিষয়। সময় নিশ্চয়ই সব কিছু পরিষ্কার করবে। আমরা কয়েকদিনের মধ্যে সেগুলো পরিষ্কার হব। আমরা নিশ্চয়ই সেটি দেখবার জন্য অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।